চোখের সামনে এমন দৃশ্য দেখে সিরাতের মনটা আয়নার ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছল ছল চোখে তাকিয়ে রইল। মনে পড়ে গেল সেদিন প্রলয়ের বলা কথাটা। সিরাত জঙ্গলের মধ্যে সেদিন বলেছিল। ভালোই তো, বিয়ে শাদী করলে দাওয়াত দিয়েন। আর প্রলয় মাথা চুলকে বলেছিল। আচ্ছা। সিরাতের পায়ের তলার মাটি সরে গেল। প্রলয় শিফার সাথে হাসতে হাসতে সিরাতকে ডিঙ্গিয়ে চলে গেল। সিরাত পিছনে ফিরে প্রলয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। বিন্দু সিরাতের কাছে এসে বিস্মিত হয়ে বলল। গতকাল একটা করলো, আবার আজ আরেকটা করছে, সব ওলটপালট লাগছে আমার। সিরাত তবুও চুপ, ব্যথিত নয়ন নিয়ে তাকিয়ে আছে প্রলয়ের যাওয়ার পানে। সিরাত মাথা নিচু করে ফেলল। বিন্দু কাঁধে হাত রেখে বলল। আমি বুঝতে পারছি তোর বিষয়টা, তোর মনের অবস্থাটা বুঝি আমি। সিরাত কিছু না বলে ফুলটা সেখানেই ফেলে ক্লাসে চলে গেল। ব্যাগ নিয়ে বের হতে হতেই বলল। আমার আজ আর ক্লাস করার মুড নেই, তুই করলে কর। তুই থাকবো না, তাহলে আমি থেকে কি করব? বলে বিন্দুও যেতে নেয়। সিরাত আটকে দিয়ে বলে। না, তুই বরং ক্লাস কর, আমার ভালো লাগছে না, চলে যাই আমি। বিন্দু সায় দিল। সিরাত সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ভাবছে। আজ প্রলয় একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। সে যদি আমায় ভালোই না বাসে, তাহলে কেন আমাকে তার মায়ায় জড়ালো? এভাবে কষ্ট দেওয়ার জন্য কেন এমন করলেন প্রলয়? আমার আমার জন্য কি অপেক্ষা করা যেত না? ভাবতে ভাবতে সিরাত বাসায় চলে এলো। কোনো মতে ফ্রেশ হয়ে দরজা লাগিয়ে বিছানায় মন খারাপ করে বসে রইল। চোখের সামনে ভাসছে প্রলয়ের আর শিফার হাসিমাখা মুখ দুটো। সিরাতের চোখ জোড়া আবারও ছলছল করে উঠল। অনুভব করল সে প্রলয়কে তীব্রভাবে ভালোবেসে ফেলেছে। তাহলে প্রলয় কেন বাসবে না? সে তো সর্বপ্রথম প্রলয়ের চোখেই নিজের জন্য ভালোবাসা দেখেছে। সিরাতের চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। দরজায় ঠক ঠক আওয়াজে তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল সিরাত। ধীর পায়ে এগিয়ে গেল। দরজা খুলতে আরেকটা টেডি দেখতে পেল। সায়ান টেডির পেছন থেকে বের হয়ে বলল। এখন মোট কয়টা হলো? সিরাত কিছু বলল না, জোরপূর্বক হাসলো শুধু। টেডিটা নিয়ে বলল। থ্যাঙ্কস ভাইয়া। বলেই ঘরে চলে গেল। সায়ানের হাসিটা মিলিয়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সিরাত কি তার ওপর রেগে আছে? সে আস্তে করে রুমে ঢুকল। সিরাত বিছানায় অন্যদিকে মুখ করে বসে আছে। এনে দেয়া টেডিটাও খোলেনি প্যাকেট থেকে। সায়ান সিরাতের পাশে বসে পড়ল। সিরাত আন্দাজ করলেও কিছু বলল না। সায়ান নিজের গালে হাত রেখে সিরাতের দিকে তাকিয়ে বলল। তোর মন খারাপ কেন বোন? কেউ কিছু বলেছে? ভাইয়ের আহ্লাদি প্রশ্নে সিরাতের আবারও চোখ ভিজে এলো। মাথা নিচু করে না বোধক মাথা নাড়ায়। সায়ান নরম গলায় বলল। কে কি বলেছে বল আমায়, আমি সব ঠিক করে দিব। সিরাত আটকে আসা গলায় বলল। কেউ কিছু বলেনি ভাইয়া। সায়ানের বুক ধক করে উঠল। দু হাতে সিরাতের গাল ধরে নিজের দিকে ফেরাতেই সিরাতের ছলো ছলো চোখ জোড়া স্পষ্ট হলো। সায়ান আতঙ্কিত গলায় বলল। এই কে কি বলেছে বল না। তবুও কাঁদিস না, তোর কান্নায় আমার কষ্ট হয়, তুই বুঝিস না। ছোট থেকে তোকে বোন না, নিজের সন্তানের মতো দেখেছি আমি। তুই আমার কলিজার টুকরা, তোর চোখের পানি আমার সহ্য হয় না। বল কি হয়েছে? সিরাত ডুকরে কেঁদে উঠল। ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সায়ান বুঝতে পারছে না যে সিরাতের হয়েছেটা কি। তাই সে চুপচাপ সিরাতকে শান্ত করতে লাগলো। আর সিরাত এতক্ষণের কান্নাটা এখন বের করে দিচ্ছে, কারণ এমন একটা দৃশ্য সে আশা করেনি। কান্না আসবে এটাই স্বাভাবিক। সায়ান আবারও বলল। কি হয়েছে বলবি না? সিরাতের এবার হুঁশ এলো। আস্তে আস্তে নিজেকে সামলে নিল। নাক টেনে বলল। কিছু না ভাইয়া। লুকাচ্ছিস? না ভাইয়া, এমনি ভালো লাগছিল না, মুড অফ ছিল। বলেই সে বিছানা শুয়ে টেডিটা মুখের ওপর দিয়ে দেয়, যেন সায়ান তার মুখটা না দেখতে পায়। সায়ান আর কিছু বললও না, শুধু মাথায় হাত বুলিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল গতকাল সায়ানের বলা কথাটা। সায়ানের রাগ আকাশচুম্বী হলো। তার মানে এই প্রলয় কিছু করেছে যার জন্য সিরাত কষ্ট পাচ্ছে। সাথে সাথে কল লাগালো প্রলয়ের ফোনে। প্রলয় অনেকক্ষণ সিরাতকে দেখতে না পেয়ে এবার আগের জায়গায় ফিরে এলো, যেখানে সিরাতকে দেখেও না দেখার ভান করে চলে গিয়েছিল।
সেখানে একটা গোলাপ পড়ে থাকতে দেখলো, মুচকি হেসে গোলাপটা তুলে নিল। মনে মনে ভাবল, আমি অনেক সরি সিরাত, শর্ত জিতে তোমাকে আমল করে নিতে হলে তোমাকে একটু কষ্ট পেতেই হবে। পরক্ষণেই আবার এই চিন্তা এলো যে সিরাত এতক্ষণ এখানে নেই, তার মানে রেগে মেগে কিছু করে ফেলেছে, নয়তো প্রলয় সিরাতকে খুঁজতে লাগলো। বিন্দুকে মাঠে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে সে এগিয়ে গেল। বিন্দু প্রলয়কে দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। প্রলয় গলা ঝেড়ে বলল, বিন্দু, তোমার সাথে কিছু কথা ছিল। বিন্দু মেয়েটাকে বিদায় দিল। প্রলয়ের দিকে ঘুরে চশমাটা ঠিক করে বলল। জি ভাইয়া। প্রলয় সোজা সাপটা প্রশ্ন করল। সিরাত কই? বিন্দু অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যেখানেই থাকুক আপনার কি, আপনি গিয়ে আপনার গার্লফ্রেন্ডের সাথে লেপ্টে থাকুন। দেখো বিন্দু, তুমি সিরাতের বান্ধবী বলে কিছু বললাম না, না জেনে কথা বলাটা ঠিক না। বিন্দু আগুন চোখে তাকায় প্রলয়ের দিকে, তারপর বলে, কি আর বলবেন আপনি, কালকে একজনকে প্রপোজ করে আজকে আরেকজনকে নিয়ে ঘুরলে সে কি খুশি হবে? কই সে? বিন্দু কিছুক্ষণ চুপ করে রইল। প্রলয় আবারও একই প্রশ্ন করতেই বিন্দু বলল, বাসায় চলে গেছে। কি? হ্যাঁ, এখানে কেন থাকবে কষ্ট পেতে? তার চেয়ে বাসায় থেকে কষ্ট পাওয়া ভালো, অন্তত কাঁদতে তো পারবে বেচারি। প্রলয়ের বুকটা কেমন ধক করে উঠল, বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সিরাত এমনিতেই অনেক ইমোশনাল, তার ওপর এমনটা করা উচিত হয়নি। প্রলয়ের হাতে ফুলটা দেখে বিন্দু বলল, আপনাকে সত্যিই ভালোবাসে সিরাত। প্রলয় দীর্ঘশ্বাস ফেলল। বিন্দু আবার বলল, এটাই বলতে এসেছিল আজ। প্রলয় মুখ তুলে তাকায়। এত কিছু তার মানে ফাও করেছে? সে বসে থেকেই শর্ত পূরণ করতে পারত। এই মুহূর্তে তার মাথা বাড়ি দিয়ে ভাঙতে মন চাইছে। আর শিফাও কেমন, সেই তো নাটক করার বুদ্ধিটা দিল। বিন্দু চলে যেতে নিলেই প্রলয় বলল, ক্লাস হতে তো এখনো মেলা দেরি, তোমাকে কল করে কোনো মতে নিয়ে এসো, আমি যে তাকে ভালোবাসি। অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলার পর বিন্দু রাজি হলো। কল লাগালো সিরাতকে। এদিকে প্রলয়ের ফোনে বাসতেই সে পিক করে বলল, জি বলুন শালাবাবু। শায়ান রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি করেছিস যাতে আমার বোন কষ্ট পাচ্ছে? আমি তো আগেই বলেছিলাম কষ্ট পাবে। দেখ, কোনো চালাকি না, আমার বোনকে কষ্ট দেওয়া ছাড়া যা করার করবে। ওর কষ্ট আমার সহ্য হয় না। প্রলয় জোরে শ্বাস ছেড়ে বলল, ওকে, আর কষ্ট দিচ্ছে না, কারণ ওর কষ্টে আমারও কষ্ট হয়। তোর কাছে আর মাত্র 29 ঘন্টা আছে। প্রলয় বাঁকা হেসে বলল, আর 9 ঘন্টাও লাগবে না। দেখা যাক। প্রলয় কল কেটে দিল। তার পরিকল্পনা অনুযায়ী সিরাত এলেই হয়। তাহলেই সিরাতকে আরেকটুখানি জ্বালাতে সিরাত ওকে ভালোবাসার কথা বলে দিবে। নিজের ওপরেই রাগ হচ্ছে এবার। কেন যে এসব করতে গেল? সুখে থাকতে ভূতে কিলায়। কত আরামসে জিততে পারত সে। বারবার কল করার পর সিরাত কল ধরল, ভাঙ্গা গলায় বলল, কল দিচ্ছিস কেন এতবার? অপর পাশ থেকে প্রলয় বলল, অভিমান রেখে তাতে চলে আসুন মহারানী, আমি অপেক্ষা করছি। সিরাতের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, আপনি? প্রলয় মাথা চুলকে বলল, জি মিস, আমি প্রলয় বলছি। সিরাতের মনে পড়ে গেল প্রলয় আর শিপার হাত ধরাধরির দৃশ্যটা। রেগেই বলল, কল করেছেন কেন আমায়, তাও আমার বান্ধবীর ফোন থেকে? কারণ আছে অবশ্যই, কলেজ এসো। আমি পড়বো না ওখানে, আমি ভাইয়াকে বলে অন্য ভার্সিটিতে পড়বো। থাপড়াবো। প্রলয়ের এমন কথা শুনে সিরাত কেঁপে উঠল। ভ্রু কুঁচকে বলল, কি? আপনি আমায় থাপড়াবেন? হ্যাঁ থাপড়াবো, এই অতিরিক্ত বুঝো বলে তুই অবস্থা। এত বুঝো কেন? যা বলছি তাই করো। আসবো না আমি। আপনি গিয়ে আপনার গার্লফ্রেন্ডের কোলে বসে থাকুন। তার জন্য তো তোমায় লাগবে। মানে? আরে তুমি না এলে কোলে উঠে বসবো কেমনে? অসভ্য। বলেই কল কেটে দিল সিরাত। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ক্লাস শুরু হওয়ার আর মাত্র 15 মিনিটের মতো আছে। তাও কি ভেবে রেডি হতে চলে গেল। আজ একটা হ্যাস্ত করেই ছাড়বে। কি পেয়েছে তাকে? একবার কষ্ট দেবে, আবার বলবে থাপড়াবে। আজ সব শেষ করে কনফিউশন দূর করে তবে বাসায় আসবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। অবশ্য সে তো জামা পাল্টায়নি, শুধু চুলগুলো এলোমেলো হয়েছিল। সেগুলোই ঠিক করে বেরিয়ে গেল। খাবার টেবিলে অন্যমনস্ক হয়ে বসেছিল সায়ান। ভাবছিল যে তার বোনটার মন খারাপ কেন।
সিরাতকে তাড়াতাড়ি করে বের হতে দেখে সে জিজ্ঞেস করতে গেল, কিন্তু তার আগেই রাজ চৌধুরী বললেন। কিরে কই যাস? সিরাত পিছনে ফিরে ব্যস্ত গলায় বলল। ভার্সিটি। রাজ চৌধুরী অবাক হয়ে বললেন। ও মা, মাত্রই না এলি? কিরে? আর বলতে পারলেন না, ততক্ষণে সিরাত চলে গেছে। সায়ানের সন্দেহ হতেই সেও সিরাতের পিছু নিল। রাজ চৌধুরী এবার জিজ্ঞেস করলেন। তুই আবার কই যাস? ভার্সিটি। হ্যাঁ, ভার্সিটিতে? সায়ানের জবাব পেলেন না রাজ চৌধুরী, কারণ সায়ান তো চাবি নিয়ে বের হয়ে গেছে। রাজ চৌধুরী মাথায় হাত দিয়ে বললেন। কি যে করি দুটাকে নিয়ে, কারোরই মতি করতে ঠিক নেই। আমার হয়েছে জ্বালা। ভার্সিটিতে ঢুকতেই সিরাতের চোখ প্রলয়কে খুঁজতে লাগলো, কিন্তু প্রলয় কোথাও নেই। আবারও তাকে ঠকালো, নয়তো হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ক্লাস শুরুর আর মাত্র 5 মিনিট রয়েছে। এক প্রকার দৌড়ে ক্লাসে চলে গেল সে। বিন্দুর পাশে ব্যাগ রাখতেই বিন্দু মাথা তুলে তাকায়, খুশি হয়ে বলে। তুই এসেছিস? সিরাত পাশে বসে বলে ওঠে। হ্যাঁ, আজ একটা হ্যাস্তনেস্ত করে তবেই ক্ষান্ত হব। আমার এসব ভালো লাগছে না। বিন্দু কিছু বলতে যাবে তার আগে সিরাতের সামনে এসে দাঁড়ায় প্রলয়। সিরাত বিন্দুর থেকে চোখ সরিয়ে প্রলয়ের দিকে তাকালো। প্রলয় মুচকি হেসে তাকিয়ে আছে। সিরাত উঠে দাঁড়ালো, রাগী গলায় বলল। আপনি কি চান বলবেন আদৌ? প্রলয় হেসে বলল। আই লাভ ইউ। সিরাত অবাক হয়ে গেল, তবুও মুখ ঘুরিয়ে বলল। কি আজব, এত মিথ্যে বলেন কেন আপনি? আমাকে বোকা পেয়ে এইসব করতে মজা লাগছে আপনার? প্রলয় আবারও বলল। আই লাভ ইউ সিরাত। সিরাত রেগে বলল। আপনার গার্লফ্রেন্ডকে বলুন এইসব, খুশি হবে সে। বলেই সে চলে যেতে নিল। প্রলয় হাত ধরে ফেলল তার। সিরাত আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সিরাত হাত ছাড়ানোর চেষ্টা করে বলল। ছাড়ুন আমায়। প্রলয় সিরাতের শক্ত করে জড়িয়ে ধরল। সিরাতের তো চোখগুলো ভুতুম পেঁচার মতো বড় বড় হয়ে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। প্রলয় চোখ বন্ধ করে বলল। আমি তোমায় ভালোবাসি সিরাত। তুমি কি এটা বোঝো না? কেন এমন করছো আমার সাথে? আমি তোমার সাথে একটু মজা করছিলাম বলে তুমি আমার সাথে এমন করবে? আমাকে গিয়ে বলতে পারতে না যে ভালোবাসো? সিরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। কিসের মজা? আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে। আমি শুধু তোমাকে ভালোবাসি। মজা করছিলাম একটু। শিফা আমার বোন। সিরাত একটু শান্ত হলো। সে তার মানে প্রলয়কে ভুল বুঝেছিল। আশেপাশের সবাই এখন সিটি বাজাচ্ছে আর বলছে। এবার তো অ্যাকসেপ্ট করে নাও সিরাত। সিরাত চুপ করে রইল। প্রলয় মুচকি হেসে বলল। কিছু বলবে না? বিন্দু পেছন থেকে বলল। একসেপ্ট করে নে সিরাত, পরে না হয় ভাইয়াকে শাস্তি দিয়ে দিস। সিরাত তবুও কিছু বলছে না। তার ইগোতে লাগছে বিষয়টা। শিপা তো দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর জ্বলছে। সেদিকে চোখ গেল সিরাতের। এবার সে উত্তর দিল। আই লাভ ইউ টু প্রলয়। ব্যাস, চারদিকে সবাই হই হুল্লোড় করতে লাগলো। সিরাত শিফার দিকে তাকিয়ে বাঁকা হাসল। শিফা রেগে বের হয়ে গেল। সায়ান এতক্ষণ দরজার বাহির আড়াল থেকে এসব দেখছিল। সিরাতকে কিছু বলতে না দেখে ভেবেছিল প্রলয়কে মেরে গিয়ে সিরাতকে নিয়ে আসবে, কিন্তু সিরাতের জবাব শুনে সে আর এগোলো না। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্রলয়ের সামনে বসে আছে সায়ান, সাথে সভ্য। প্রলয় কফির কাপে চুমুক দিয়ে বলল। প্রথম শর্ত আমি পূরণ করেছি। সায়ান রেগে আছে, তবে সেটা প্রকাশ করতে পারছে না। মুখে হাসি বজায় রেখে বলল। কংগ্রেস, তবে এত খুশি হওয়ার কিছু নেই। আমি আমার বোনকে তোর হাতে তুলে দিব না। প্রলয় চোখ মুখ কুঁচকে বলল। এটা কোনো কথা হলো? আমার গল্পে আমার শালা সাহেবই ভিলেন। হেই, বেশি কথা বললে একদম জেলে ভরে দিব। প্রলয় চুপ হয়ে গেল। সায়ান আবার বলল। এখনো দুটো শর্ত বাকি, এবার দ্বিতীয়টার জন্য রেডি? প্রলয় দুই হাত দুদিকে দিয়ে চেয়ারটায় আরাম করে বসে বলল। রেডি। সায়ান কিছু বলার আগেই পাশ থেকে সভ্য ফিসফিস করে বলল। তুই পারিস না কিছু বাল, আমি দিচ্ছি তোরগুলো সব সোজা। সায়ানের ভ্রু উঁচিয়ে বলল। তাই না? তাহলে তুই দে তো। দেখ, তুই যেটা দিয়েছিলি সেটা অনেক সোজা ছিল। বোকারাম তুই। সিরাত তো এমনিতেই ভালোবাসার কথা বলতোই। সায়ান কিছুক্ষণ ভাবল। আসলেই তো সে বোকামি করে ফেলল। শর্তগুলোর মধ্যে একটা জিতে গেল প্রলয়, তাও খুব সহজেই। তাই এবারেরটা সে ছেড়ে দিল সভ্যের ওপর। সভ্য সায়ানের কানে কানে কি যেন বলল। প্রলয় সবই দেখছে কিন্তু কিছু বলছে না।
সায়ান এবার গলা খেকারি দিয়ে বলল, তো শোন, আমার সেকেন্ড শর্ত, কি? তোকে আমার বোন থেকে 3 দিন দূরে থাকতে হবে। প্রলয়ের চোখ বড় বড় হয়ে গেল, অবাক হয়ে বলল। কি? এটা অসম্ভব। সভ্য বাঁকা হেসে ইশারা দিল সায়ানকে। সায়ান তো এবার খুশি হলো, কারণ প্রলয় হেরে যাবে। সায়ান বলল। ওকে, তাহলে তুই হেরে গেলি। প্রলয় পড়ল ফ্যাসাদে। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থেকে বলল। আমি রাজি। সায়ানের মুখের হাসিটা মিলিয়ে গেল। পরক্ষণে সভ্যের বলা কথাগুলো মনে করে সে বলল। ওকে, তাহলে ইয়োর টাইম স্টার্টস নাও। আজ যে সারাদিন ভার্সিটি করেও প্রলয়ের দেখা পায়নি সিরাত। অবশ্য কলে কথা হয়েছিল, প্রলয় জানিয়েছে যে সে আজকে ব্যস্ত, বিধায় আসতে পারেনি। সিরাতের মনটা ভীষণ খারাপ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো রাজ চৌধুরী খাবার নিয়ে বসে আছেন। সিরাত তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল। আম্মু আমিই তো যাচ্ছিলাম। রাজ চৌধুরী ব্যস্ত গলায় বললেন। এসো তাড়াতাড়ি, খাইয়ে দিই, সারাদিন তো কিছুই খাওনি। সিরাত মায়ের সামনে বসে পড়ল। রাজ চৌধুরী মেয়ের মুখে খাবার তুলে দিতে দিতে বললেন। আজ তোমার ভাইয়ার মন খারাপ হয়, দেখে যা বুঝলাম, তাই আজ সে তোমায় খাইয়ে দিতে পারবে না, তাই বলে সে বসেনি। কড়াকড়িভাবে বলে দিয়েছে আমাকে যেন আমি তোমাকে খাইয়ে দিই। সিরাত মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল। এই জন্যেই ভাইয়ার দেখা নেই। হুম। সিরাত রাজ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল। সমস্যা কি? কতদিন তোমার হাতে খাই না বলো তো? আজ খাচ্ছি, ভালো লাগছে আমার। রাজ চৌধুরী হাসলেন, বাম হাত দিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বললেন। এমন একটা ভাই থাকতে কি আর বাবা মা লাগে? আমরা যখন থাকবো না তখন তোর এই ভাই তোর মা বাবার দায়িত্ব পূরণ করবে, এখনই বা কম করে কি? সিরাত মন খারাপ করে বলল। এভাবে বলো না আম্মু, তোমরা এত তাড়াতাড়ি আমার ছেড়ে চলে যাবে? আল্লাহ কি এমন করবে না আমাদের সাথে? এখনো তোমার আমার নাতি নাতনিদের দেখা বাকি তো। রাজ চৌধুরী সিরাতের মাথায় টোকা দিয়ে বললেন। হয়েছে অনেক, এখন পুরোটা ফিনিশ করো, নয়তো ভাইয়া বকবে, সাথে আমিও। সিরাত রাজ চৌধুরীর সাথে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিল। পানি খেয়েই দৌড়ে সায়ানের রুমে। রাজ চৌধুরী পেছন থেকে চেঁচাতে লাগলেন। খেয়ে দৌড়ালি, আসতে জামা। আর কিছু শোনা গেল না। ততক্ষণে সিরাত সায়ানের রুমের সামনে গিয়ে দেখতে পেল সায়ান বিছানায় আধশোয়া হয়ে আছে। হাতে একটা বই থাকলেও মনোযোগ যে অন্য কোথাও তা দেখেই বোঝা যাচ্ছে। সিরাত লাফাতে লাফাতে রুমে ঢুকে পড়ল, বিছানায় বসে বলল। ভাইয়া। সায়ান এখনও সিরাতের উপস্থিতি টের পায়নি। সে হয়তো কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে। সিরাত অবাক হলো, সায়ানের পিছনে গিয়ে দাঁড়ালো। বইটা টান দিয়ে নিতেই সায়ানের ধ্যান ভাঙল। আশেপাশে তাকাতেই সিরাতকে দেখতে পেল, মুস্কি হেসে বলল। তুই? সিরাত বইটা বিছানায় রেখে সায়ানের সামনাসামনি বসিয়ে বলল। কখন থেকে ডাকছি তোমায়? সায়ান সিরাতের দিকে তাকিয়ে সোজা হয়ে বসল, তারপর বলল। সরি রে, খেয়াল করিনি। সিরাত মন খারাপ করে বলল। আমি এতক্ষণ ধরে ডাকলাম। সায়ান এক কান ধরে একপাশে ঘাড় এলিয়ে বলল। সরি। সিরাত ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে সায়ানকে মারতে মারতে বলল। এটা আমার কান। সায়ান হো হো করে হেসে উঠল। সিরাতের কান ছেড়ে দিয়ে বলল। ও হ্যাঁ, তাই তো। সিরাত মুখ ভেংসি কাটল। সায়ান সিরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সিরাত আর চোখে তাকিয়ে তা খেয়াল করে বলল। আচ্ছা যাও, আজকে জোরে মাপ, যেহেতু আমার ভাইটার মন খারাপ, সো মাপ। সায়ান হেসে ফেলল। সিরাত ফোঁস করে সাশ্রে বলল। এখন কি বলা যাবে মন খারাপ কেন? মন খারাপ না তো। মিথ্যে কথা। সায়ান দীর্ঘশ্বাস ফেলল। সিরাতের চুলগুলোতে হাতে দিয়ে বলল। চুলে তেল দেস না কেন? সিরাত মুখ কুঁচকে বলল। আবার তুমি চুলে তেল দেয়া নিয়ে পড়লে ভাইয়া, আমার গরম লাগে ভীষণ। আহা, গরম লাগলে সকালে ওয়াশ করে নিস, রাতের ঘুমটা তো ভালো হবে। সিরাত মুখ ঘুরিয়ে বলল। আম্মু দিতে চাইছিল কিন্তু আমিই না করেছি। সায়ান একটু কঠোরতার সাথে বলল। যাও তেল নিয়ে এসো। সিরাত নাকি কান্না কেঁদে বলল। ভাইয়া প্লিজ, আমি তেল দিলে গন্ধে ক্লাসে কেউ আসবে না, বসবে না আমার সাথে কেউ। হোপ, বলেছে তোকে, কালকে সকালে ওয়াশ করে ফেলিস। যা এখন নিয়ে আয়। যাচ্ছি। সায়ান বোনের যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। বেশ কিছুক্ষণ পর তেলের বাটি হাতে নিয়ে এলো সিরাত। সায়ান সিরাতকে নিজের সামনে বসিয়ে দিল।
চুলগুলোতে তেল দিতে দিতে বলল। এখন দেখবি আরামের ঘুম আসবে। সিরাত যতই না করুক, তেল দিলে তার অবশ্য মাথাটা ঠান্ডা থাকে। সায়ান সিরাতের মাথায় তেল দিতে দিতে বলল। সিরাত, তোর বিয়ে হয়ে গেলে কি তুই পর হয়ে যাবি? সিরাত মাথা উঁচু করে সায়ানের দিকে তাকালো। সায়ান নিজের কান্না লুকিয়ে বলল। বল না। সিরাত হাঁটু ওপরে তুলে সোফায় মাথা এলিয়ে বসল। আমি তোমার বোনই থাকবো, আমি পর হব কেন? সায়ান সিরাতের মাথায় মেসেজ করতে করতে বলল। আমাদের সাথে না একজন অফিসার আছে, সেও না তার ছোট বোনকে ভীষণ ভালোবাসে, কিন্তু বিয়ের পর নাকি মেয়েটা এতই সংসারে হয়ে উঠেছে আর চারিদিকে সামলে চলে মেয়েটা। শাশুড়ি নাকি বাপের বাড়ির প্রতি এত টান পছন্দ করে না। জানিস তো, ছেলেটা আমার কাছে কাঁদে মাঝে মধ্যে, বলে আপনার ফোনে আপনার ভাই বোনের ছবি দেখলে আমার পুরনো কথা মনে পড়ে যায়। বলতে বলতে চোখের কোণায় জমে থাকা পানি মুছল সায়ান। সিরাত পিছনে ফিরল, মুচকি হেসে সায়ানের গলা জড়িয়ে ধরে বলল। আমি তোমার কাছেই থাকবো ভাইয়া। তুমি আমার কত ভালো ভাইয়া বলো তো। তুমি জানো আমার পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য মানুষ হচ্ছ তুমি। যদি তুমি আমাকে তোমার বন্দুকের সামনে দাঁড় করিয়ে বলো যে সিরাত, তোকে মরতে হবে তোর ভাইয়ার জন্য, এতেও আমি রাজি। তুমি কি করে ভাবলে আমি বিয়ের পর তোমায় ভুলে যাব? হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি নাকি নিজের বাড়ি হয়, কিন্তু তাই বলে আমার সবচেয়ে কাছের জনদের আমি ভুলে যাব? বলতে বলতে সিরাতেরও চোখে পানি এসে যায়, তবুও বারবার চোখের পলক ফেলছে যেন পানিটা না পড়ে। সায়ান সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন সিরাত। আমি চাই তোকে রাজরানীর রূপে দেখতে। আমি চাই তোকে এমন একজনের হাতে তুলে দিতে যে তোকে আমার চেয়েও বেশি আগলে রাখবে, সংসার সামনে নিজের রোজ তোকে আমার মতো সময় দিবে, তোকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, রোজ না হোক সপ্তাহে একদিন হলেও তোকে যত্ন করে খাইয়ে দিবে। সিরাত মনে মনে ভাবছে। হয়তো আমি পেয়েছি ভাইয়া, এবার শুধু তোমার দেখার অপেক্ষা। সায়ান সিরাতকে নিজের থেকে সরিয়ে বলল। তোকে চোখ কান খোলা রাখতে হবে। শোন, ভালোবাসা কথাটা বলাটা যত সহজ, আসলে এত সহজ না। মানুষ আজকাল কষ্ট দিয়ে চলে যেতে জানে। বলেই সায়ান অন্যদিকে তাকালো, হয়তো পুরনো ব্যথা লুকানোর চেষ্টায় আছে। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল ভ্রু ক্রুটি করে। সায়ান হালকা হেসে বলল। ঘুর এখন, বেনিটা করে দি। সিরাত মাথা নাড়ায়, কিন্তু সায়ানকে নিয়ে সন্দেহটা তার থেকেই যায়। তার মানে এমন কিছু কি আছে যা সায়ান তার থেকে লুকাচ্ছে? সায়ান সিরাতের মাথায় বেনি করে দিয়ে বলল। এখন ঘুমালে আরাম পাবি। সিরাত হেসে সায় দিল, তারপর বলল। ভাইয়া তুমি ঘুমাও, তবে আমি আসি। আচ্ছা। সিরাত চলে এলো। সায়ানের সেই কথাটা বারবার ভাবাচ্ছে তাকে। কি হচ্ছে এসব? তার ভাইয়া হঠাৎ এমন কেন করছে? বুঝে উঠতে পারছে না সিরাত। রাত 2টা বেজে 19 মিনিট। মুখে কারোর গরম নিঃশ্বাসের আভাস পেতেই পিটপিট করে চোখ খুলল সিরাত। হাত উঁচিয়ে অনুভব করলো কারোর ঠোঁটজোড়া আর গাল। সিরাতের চোখ বড় বড় হয়ে গেল। উঠে দাঁড়িয়ে চিৎকার দেওয়ার আগেই ব্যক্তিটি তার মুখ চেপে ধরল। লাইট জ্বালাতেই সিরাত শান্ত হয়ে গেল ব্যক্তিটির অশান্ত চোখ দেখে। তবুও বিস্ময় নিয়ে বলে উঠল। আপনি তোমায় না দেখে থাকতে পারলাম না আর। থাকতে পারছিলেন না মানে? সিরাতের এমন চেঁচানো শুনে প্রলয় নিজের কানে দুহাত দিয়ে ভ্রু কুঁচকে বলল। একটু আসতে বলো, তোমার মির্জাপুর ভাই শুনলে আজ আমার নির্ঘাত মৃত্যু। ইস, নিজের প্রাণটার জন্য দুঃখে দুঃখে লাগছে। বলেই ফেসটাকে স্যাড ভার্সন করে ফেলল প্রলয়। সিরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, তারপর বলে। আমার ভাই মির্জাফরে কি করলো? হ্যাঁ, প্রলয় সিরাতের পাশে বসতে বসতে বলল। মির্জাফরের মতো কিছুই করেনি, তবে নামটা তার সাথে একদম মিলে গেছে। সিরাত আঙ্গুল উঁচিয়ে প্রতিবাদী গলায় বলল। এই একদম আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবে না, ঠিক আছে? প্রলয় আর কিছু না বলে মুখ ফুলিয়ে বসে রইল। সিরাত এবার নিজেই বলল। তা আপনি এত রাতে এখানে কেন শুনি? প্রলয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আর বলিয়েন না, আপনার ভাই আমাকে আপনার সাথে দেখা করতে না করিয়েছে। সিরাত প্রথমে তো কথাটাকে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল, কিন্তু পরক্ষণে চোখ দুটো মার্বেল করে বলল। কি ভাইয়া, কি বলছেন এসব? পাগল হলেন ভাইয়া? কিভাবে? প্রলয় হাত দিয়ে সিরাতকে থামিয়ে দিয়ে বলল। বলছে। প্রলয় আস্তে ধীরে সব কথা খুলে বলল সিরাতকে। সিরাতের তো মাথায় হাত, তার পিঠে পিছে তাকে নিয়েই এত কিছু চলছে। সব কিছু বলে প্রলয় সিরাতের কোলে মাথা রাখতে রাখতে বলল। সবে প্রেমটা শুরু করেছিলাম,
তোমার ভাই এখনই সব শেষ করে দিচ্ছে। মির্জাফর বলবো না তো কি বলবো, হ্যাঁ? সিরাতের কোলে মাথা রাখায় হুঁশ এলো তার, ঢোক গিলল বার কয়েক। তার প্রথম অনুভূতি, এই প্রথম প্রলয় তার কোলে মাথা রাখল। সিরাতকে চুপ করে থাকতে দেখে প্রলয় বলল, কি হলো ম্যাডাম, চুপ কেন? কথা বলুন। কি বলবো? প্রলয় মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, থাক, মাথায় হাত ছেলো তো, একটু শান্তি করে। সারাটা দিন দেখতেও পাইনি। সিরাত মুচকি হেসে প্রলয়ের মাথায় হাত বুলাতে লাগলো। প্রলয়ও চোখ বন্ধ করে অনুভব করছে। বেশ কিছুক্ষণ পর সিরাত বলল, আপনি এখানে এলেন কি করে? মানে? মানে গার্ডরা দেখেনি? আরে না, কোনো মতো লুকিয়ে এসছে। তোমার ভাই আমায় 3 দিন থাকার শর্ত দিয়েছে, কিন্তু আমার তো একদিনই হাল বেহাল। সিরাত মুখ বাঁকায়, তারপর বলে। যাবেন কি করে? প্রলয় মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এটা কি ঠিক? আমি এসছি কোথায় তুমি খুশি হবে, আর তা না করে আমায় বের করে দিচ্ছ? দিস ইজ নট ফেয়ার। সিরাত চোখ বড় বড় করে সাঁচড়ে বলল, আমার ঘাট হয়েছে, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করব না। আপনার যখন মন চায় যান। কি আমার যে ঘুম পাচ্ছে, উফ। একদিন না ঘুমালে কিছুই হয় না। আমি যে তোমার অপেক্ষায় কত রাত কাটালাম, এবার আমি একটু শান্তির ঘুম দিই। বলেই সে চোখ বন্ধ করলো। খানিকক্ষণের মাঝেই জোরে নিঃশ্বাসের শব্দ শোনা গেল। সিরাত বুঝল প্রলয় ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে সায়ান, চোখ দুটো লাল, দৃষ্টি আকাশে। মলিন হেসে সে নিম্ন স্বরে বলছে, কেন আমার সাথে এমন হলো? আমি তো ভালোবাসতাম তাকে, তাহলে সে কেন আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো? আদৌ কি ভালোবাসা বলতে কিছু আছে তবে, নাকি সবটাই কথার কথা? আমার কাছে এখন আর এসব কোনো ফ্যাক্ট না, সবটাই কেমন যেন নাটক নাটক লাগে, সবটাই বিরক্তিকর লাগে, সব ঠকবাজ, সব। সায়ানের কাঁধে হাত রাখে সভ্য। সায়ান পিছনে ফিরে সভ্যকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছিলাম তাকে ভালোবেসে। কেউ আমায় বুঝতে পারে না রে। সভ্য সায়ানের পিঠে হাত রেখে বলল, তোর সাথে আছি কয়েক বছর হচ্ছে, আমাকে নিজের বন্ধু না ভাইয়ের মতো দেখিস তুই। এমনকি তোদের বাসায় থাকতে পর্যন্ত দিচ্ছিস, আর তুই বলছিস কেউ তোকে বোঝে না। আর কেউ না বুঝলেও আমি তোকে বুঝি। শোন, লাইফে বড় ছোট তো থাকে, কিন্তু লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন সমবয়সীকে, যাকে মনে সব কিছু শেয়ার করা যায়, যা বড়দের সাথে এতটা করা যায় না, বা ছোটদের সাথে তো করাই যায় না, কিন্তু সমবয়সীদের সাথে করা যায়। আর তুই করেওছিস। তোর বিষয়টা আমি বুঝি শ্যান, তোর মনের অবস্থাটা আমি বুঝি, কিন্তু আদৌ কি এটাতে কোনো লাভ হচ্ছে? আর যাওয়ার সে তো যাবেই। যদি সে সত্যিকারই তোকে ভালোবাসতো, একদিন না একদিন তো তোর হতোই। কিন্তু সে অন্য একজনকে বিয়ে করেছে, অর্থাৎ সে তোকে কখনো ভালোই বাসেনি। সায়ান সভ্যর কথাগুলো মনোযোগ দিয়ে শুনল, তারপর দূরে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমি আমার সেই তাকে নিয়ে কথা বলছি না, আমার তাকে আর মনেও পড়তো না কখনো, কিন্তু সিরাতের ঘটনার পর আমার নিজের অতীতের কথা মনে পড়ছে। সভ্য সায়ানের কাঁধে আবারও হাত রেখে বলল, ছেলেটা আসলেই ভালোবাসে সিরাতকে। সায়ান তাচ্ছিল্য হেসে বলল, না, বাসে না, বাসলে দূরে থাকার শর্তেই রাজি হতো না। সভ্য নিঃশব্দে হেসে বলল, তুই তো বলেছিস শর্ত না রাখতে পারলে সে পাবে না সিরাতকে, তাহলে তাকে তো সেটা মানতেই হবে। সায়ান আবারও বলল, দেখ, ভালোবাসলে এসব ভেঙে হলেও দেখতে অন্তত আসতো, অথবা তখনই আমায় বলতো, কারণ ভালোবাসার মানুষকে ছাড়া বেশিক্ষণ টিকতে পারে না কেউই। সভ্য দীর্ঘশ্বাস ফেলল। সেও রেলিং ধরে সামনে দাঁড়াতেই কিছু একটা লক্ষ্য করল। মুস্কি হেসে সায়ানের কাঁধ চাপড়ে বলল, সামনে দেখ। সায়ান সভ্যর দিকে তাকিয়ে ভ্রু কুটি করে বলল, কি? সভ্য আবারও ইশারা করতেই সায়ান সামনে তাকায়। প্রলয়ে দেওয়াল টপকে চলে যাচ্ছে। সায়ানের মুখ হাঁ হয়ে গেল। সভ্য তো হাসি আটকানোর চেষ্টায় আছে। সায়ান এবার রেগে গেল। গার্ডদের ডাকতে যাবে তার আগেই সভ্য বলল, এবার দেখলি তো, এবার কি বলবি? সায়ান পিছন ঘুরে গেল, তারপর বলল, ও বেইমানি করেছে, ও শর্ত জেতা হয়নি, ও চিটিং করলো এটা। সভ্য এবার হাসতে হাসতে বলল, তুই এবার চিটিং করছিস, বেচারাকে ফ্যাসাদে ফেলতে চাচ্ছিস তুই। সায়ান কিছু না বলে চুপ করে রইল। সভ্য আবার বলতে লাগলো, একটু আগে বললি না ভালোবাসার মানুষকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না কেউ? হ্যাঁ দেখ, তোর কথাটা রেখেছে প্রলয়। ও একদম থাকতে পারে না সিরাতকে ছাড়া। এতে অপরাধের কি আছে সায়ান? ও আসলেই ভালোবাসে সিরাতকে। ভালোবাসা বলতে কিছু নেই।
সবাই এক নয়, তুই তো তৃতীয় শর্তটাও কঠিন দিবি, এটা আমি জানি। কিন্তু তুই এটাও রিয়েলাইজ করতে পারবি যে আসলেই প্রলয়কে সিরাতের জন্য বেস্ট, আর তোর জন্য আল্লাহ ভালো কাউকে রেখেছেন। সে তোর লাইফে খুব তাড়াতাড়ি আসবে, দেখে নিস। সায়ান কিছু না বলে আপন মনে আকাশের দিকে তাকিয়ে রইল, আর সভ্য প্রলয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সায়ানের রুমে উকি দিয়ে সায়ানকে পায় না সিরাত। বুকে থুথু দেয় সে। তাহলে ভাইয়া নিশ্চয়ই ছাদে সভ্য ভাইয়ার সাথে আড্ডা দিচ্ছে। কথাটা ভেবেই সিরাত স্বস্তি পেল। অন্তত প্রলয় তো যেতে পেরেছে। সিরাত আস্তে আস্তে ঢুকলো সায়ানের রুমে। মূলত সায়ানের মন খারাপের কারণটা উদ্ঘাটন করতে চায় সে। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর আলমারিতে লুকানো অবস্থায় একটা ডায়েরি পেল সিরাত। ভুরু কুঁচকে গেল তার ভাইয়া তার থেকে একটা ডায়েরি লুকিয়ে রেখেছে। এখানে পড়াটা সেফ না, তাই ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে এলো সিরাত। ডায়েরিতে অনেক কিছুই লেখা, পড়তে সময় লাগবে কথাটা ভেবেই 1 কাপ কফি করে আনলো সিরাত। দরজাটা ভালো করে আটকে বিছানায় এসে বসে পড়ল। ডায়েরিটা আগে কখনো দেখেনি সে, এই প্রথম। হয়তো তার ভাইয়া তাকে এসবে জড়ায়নি বা জানায়নি। সিরাত ডায়েরিটা খুলল। প্রথম পেজে বড় বড় করে লেখা, সায়নের স্মৃতি। অর্থাৎ এখানে সায়ানের অনেক স্মৃতি আছে। সিরাত বিড়বিড় করে ওকে বলে ডায়েরিটা খুলল। প্রথম পেজ খালি, কয়েকটা পেজ তুলতেই একটা পেজে আটকে গেল। সেখান থেকেই শুরু, ডেটও লেখা। প্রায় 2-3 বছর আগের কাহিনী, সবার প্রথমে লেখা। তোমার সাথে আমার প্রথম দেখাটা হয়েছিল একটু ভিন্নভাবেই। এমন একটা কিছু হতে পারে সেটা তুমি আমি দুজনেই হয়তো ভাবতেও পারিনি। আমাদের কিনা ব্যাগ পাল্টাপাল্টি হলো। আমি গিয়েছিলাম সিরাতের জন্য ডল কিনতে, আর তুমি গিয়েছিলে ছোট বাচ্চার জন্মদিনের গিফট কিনতে। ব্যাস হয়ে গেল ব্যাগ পাল্টাপাল্টি। পরের দিন দোকানদারের কাছে তুমি আর আমি দুজনেই দুজনের খোঁজ করি। দুজনের নাম্বারও নেই। তোমায় সর্বপ্রথম কলটা আমিই করেছিলাম। তারপর একটু কথা কাটাকাটি, ব্যাগ ফেরতও পেলাম। এতটুকু পড়ার পর পেজ উল্টাই সিরাত। বেশ কৌতূহল জাগছে তার। পরের পৃষ্ঠায় কয়েকদিন পরের ডেট দেয়া, সেখানে লিখেছে, কেটে যায় বেশ কয়েকদিন। হঠাৎ আমার ফোনে তোমার কল। ব্যাক করতেই জানতে পারলাম তুমি অন্য কাউকে কল করতে গিয়ে ভুলে আমায় কল করে ফেলেছো। এই ভুল থেকেই আমাদের কথা বলা শুরু। মনে আছে তোমার সাথে আমার প্রথম দেখা করা? তুমি সেদিন নীল রাঙা শাড়ি পরেছিলে আর আমি নীল রাঙা পাঞ্জাবি। আমাদের ভালো লাগার মুহূর্তগুলো ভালোই কাটছিল। সিরাতের কেমন খুশি খুশি লাগলো। বিড়বিড় করে বলল। বাবা, পরের পেজে আবার লেখা, আমাদের কাটানো এতগুলো মাস চলে গেল। হুট করেই তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে দিল। আমার চাকরি নেই। আশ্চর্যের বিষয় হলো তুমি আমাকে জানাওনি পর্যন্ত বিয়ের কথা তোমার। নয়তো আমি আমার বাবা মাকে বিষয়টা জানাতাম। এতটা বেঈমান তুমি, শুধুমাত্র টাকার জন্য আমায় ছেড়ে চলে গেলে। সিরাতের বুক ধক করে উঠল। করুণ স্বরে বলল। আহারে ভাইয়া। পরের পেজটা খালি। আরও 2 পেজ উল্টে দেখতে পেল সেখানে লেখা, আজ তোমার বিয়ে ছিল। খুব আনন্দে ছিলে দেখছি। আমি গিয়েছিলাম তো, থাকো আনন্দে। আমি আজ থেকে আর তোমায় নিয়ে ভাবছি না। এটাই যেন আমার শেষ কান্না হয়। এরপর আর কিছু লেখা নেই, পুরো ডায়েরি খালি। সিরাতের মনটা খারাপ হয়ে গেল। তার ভাইয়া যে এতটা কষ্টে আছে এটা সে টেরই পায়নি কখনো। সিরাত আস্তে আস্তে উঠে দাঁড়ালো, পা বাড়ালো সায়ানের ঘরের দিকে। তাকে এই ডায়েরিটা ফেরত দিতে হবে, তাও সায়ান আসার আগে আগে। হ্যাঁ, সায়ান আর তার প্রেমিকার কাহিনীটা হয়তো খুব সাধারণ, হয়তো আরও অনেকেরই এমন হয়, কিন্তু যার হয় সে হয়তো অনুভব করতে পারে এর কষ্টটা কী। নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারোর হতে দেখলে যে কারোর ভালোবাসার প্রতি অনীহা তৈরি হবে, বুক ফেটে কান্না আসবে। সায়ানের ক্ষেত্রে তাই। সে হাজার চেষ্টা করেও এখনও ভুলতে পারেনি কষ্টটা। তার প্রেমিকা যদি চাইতো তাহলে সায়ান তাকে তুলে নিয়ে আসতেও দ্বিধা করতো না, কিন্তু তার প্রেমিকা চায়নি। সে হয়তো তাকে ভালোই বাসেনি, হয়তো শুধু সময় কাটিয়েছে, কিন্তু সায়ান তো মন থেকেই ভালোবেসেছে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। প্রলয় এই 3 দিন লুকিয়ে দেখা করেছে সিরাতের সাথে। এমন না যে সায়ান এ সম্পর্কে অবগত নয়, সায়ান জানে, কিন্তু তবুও কিছু বলেনি। সে চায় তৃতীয় শর্ত দিয়ে প্রলয়ের এই চালাকি ধরতে। তাই সে প্রলয়কে নিয়ে কফি শপে বসে আছে। প্রলয় তো বেশ ভাবসাব নিয়ে বসে আছে। সভ্য আর সায়ান বারবার একে অপরের দিকে তাকাচ্ছে। কফিতে চুমুক দিয়ে প্রলয় বলে উঠল, আমি আপনার দ্বিতীয় শর্তে জিতে গেছি। সায়ান শুধু হাসল।
সভ্যও হাসে। তা দেখে প্রলয় একটু ভরকালো। নিচের দিকে তাকিয়ে নিজের সাথেই বিড়বিড় করল। ওরে বাপরে, এরা আবার আমার দেখে ফেলেনি তো? প্রলয়কে বিড়বিড় করতে দেখে সায়ান একটু তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল। কি ব্যাপার, কি ভাবছিস? প্রলয় হাসার চেষ্টা করে বলল। না, কিছু না। সভ্য তো ঠোঁট চেপে হাসছে। সায়ান কফিতে চুমুক দিয়ে বলল। তুই আবার কোনো চালাকি করিসনি তো? প্রলয় 2-3 বার একসাথে মাথা নাড়িয়ে বলল। না না, একদম না। আপনি জানেন আমার কত পরিমাণ কষ্ট হচ্ছে ওকে ছেড়ে থাকতে? তাও থেকেছে, কারণ আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি। সায়ানের কেন যেন খুব হাসি পেল। তারপর জোরে শ্বাস ছেড়ে বলল। না মানে আমার বাড়ির ছাদে, বুঝলি তো, আমি রাত বিরাতে হাঁটাহাঁটি করি, তো অনেক কিছুই নজরে পড়ে। প্রলয় মুখ তুলে তাকায় সায়ানের দিকে। সে হয়তো ধরা খেয়ে গেছে, তবুও নিজেকে সামলে দাঁত কেলিয়ে হাসল আর বলল। ও আচ্ছা। তো কাজের কথায় আসা যাক। প্রলয় সিরিয়াস হওয়ার ভাব করে বলল। হ্যাঁ হ্যাঁ, এবার শেষ শর্ত। সায়ান বাঁকা হেসে বলল। এটা সবচেয়ে কঠিন হতে চলেছে তোর জন্য। আগেরগুলো তো সহজ ছিল, তাই জিতে গেছিলি। এবার কি করবি? আগে শুনি তো। তোকে এমন কিছু করতে হবে যেন আমি নিজেই তোর হাতে আমি আমার বোনকে তুলে দিই। আর এটাই হলো আমার লাস্ট শর্ত। এই শর্ত আমি আমার বোনকে দিব। প্রলয়ের তো চারদিক অন্ধকার হয়ে এলো, কারণ সায়ান তো এত সোজা বান্ধা নয় যে তাকে রাজি করানো সহজ হবে। প্রলয় নখ কামড়াতে কামড়াতে বলল। এটা একটু বেশি। সায়ান কথার মাঝেই বলে উঠল। তাহলে সিরাতকে ভুলে যা। পারবো আমি, কিন্তু এর জন্য আমার সময় লাগবে বেশি। সায়ান সভ্যর দিকে তাকিয়ে শয়তানি হাসল। তারপর প্রলয়ের দিকে নজর রেখে বলল। আচ্ছা 10 দিন চলবে? প্রলয় মাথা নাড়ায়। সায়ান হেসে বলল। বেস্ট অফ লাক প্রলয়। বলেই সে উঠে দাঁড়ালো, পা বাড়ালো দরজার দিকে। প্রলয় চেয়ারে গা এলিয়ে দিল, ভুরু কুঁচকে ভাবতে লাগলো। এটা কিভাবে করবো আমি? আমাকে ভাবতে হবে এবার। কিছু একটা উপায় তো বের করতেই হবে। এটাই শেষ শর্ত। যে করেই হোক আমাকে এটা জিততেই হবে, নয়তো আমি আমার মায়াবিনীকে পাবো না। আর সায়ান এটা ইচ্ছে করে করেছে যেন আমি ওকে না পাই। তার আগে আমার এটা জানতে হবে যে সায়ানের ভালোবাসার প্রতি এত অনীহা কেন। আপনি ভাবতেও পারছেন না আমার ভাইয়ার জীবনে কি ঘটে গেছে। আমার ভাইয়ার ভালোবাসার প্রতি এমন অবিশ্বাস করা অপরাধ নয়। সিরাতের কথায় প্রলয় কৌতূহল নিয়ে বলল। কিন্তু কেন? কি এমন হয়েছে তার? সিরাত সব ঘটনা খুলে বলল প্রলয়কে। প্রলয় সবটা শুনে গম্ভীর হয়ে বলল। আই সি। এজন্যই সে ভাবে যে তুমি আমায় ভালোবাসলে আমি না তোমায় কষ্ট দিই, বা ভালোবাসা বলতেই কিছু হয় না। সিরাত হ্যাঁ বোধক মাথা নাড়ায়। প্রলয় দীর্ঘশ্বাস ফেলে বলল। আমায় তো মহাচিন্তায় ফেলে দিলে সিরাত। সিরাত মাথা উঁচু করে বলল। এবার আপনি শর্ত কিভাবে জিতবেন সেটা ভাবুন। ভাইয়া কিন্তু অতি সহজে আমায় দিয়ে দেবে না। আর ভাইয়া ইচ্ছে করেই এমন শর্ত দিয়েছে। সে কখনোই রাজি হবে না, এটা আপনিও জানেন আর আমিও জানি। প্রলয় মাথা নাড়ায়, বাইকে উঠতে উঠতে বলে। আচ্ছা, বাকিটা পরে ভাবা যাবে। চলো আগে তোমায় বাসায় পৌঁছে দিই। আমার কিছু শপিং করা লাগতো। আচ্ছা চলো, যাওয়ার পথে শপিং মলে থামবো। সিরাত সায় দিল। প্রলয়ের বাইকে উঠে বসল। শপিং মলের সামনে এসে বাইক থামালো প্রলয়। সিরাতকে নিয়ে শপিং মলে ঢুকতেই দাঁড়িয়ে গেল। সিরাত বিরক্ত হয়ে বলল। চলুন। শ্, কি? প্রলয় সিরাতকে নিয়ে একটা আড়ালে দাঁড়ালো। শপিং মলের ভেতরে সায়ান আর সভ্যকে দেখতে পেল। কানে ব্লুটুথ আর দুজনে এদিক ওদিক পায়চারি করছে। নিশ্চয়ই কোনো অপরাধী ধরতে এসেছে। সিরাত ঢোক গিলে বলল। চলুন চলে যাই। প্রলয় সিরাতের মাথায় হাত দিয়ে বলল। চুপ করো, দেখতে দাও কি করে। আরে কি আর করবে? সাথে সাথে কিছু চেঁচামেচির আওয়াজ শোনা গেল। সিরাত আর প্রলয় সামনে তাকালো ভালো করে। সায়ানের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে সায়ানকে বকে চলছে। কোমরে হাত রেখে চেঁচিয়ে বলছে। দেখে চলতে পারেন না নাকি? এইভাবে রোবটের মতো চলছেন কেন? চোখ নেই, কানা? আমার সব কিছু ফেলে দিল। বলতে বলতে মেয়েটা সব ব্যাগ উঠাচ্ছে। সায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। অন্য ড্রেসে এসেছে বলে নয়তো মেয়েটাকে বোঝাতো পুলিশের সাথে এভাবে কথা বলার শাস্তি কি। তবুও দাঁতে দাঁত চেপে বলল। হাউ ডিয়ার ইউ! আপনি চোখ হাতে নিয়ে হাঁটেন? ছেলেদের সাথে লাগতে হয় কেন? এসে ধাক্কা দিয়ে নিজে পড়ে নিজেই চেঁচামেচি করছেন। মেয়েটা দ্বিগুণ রেগে বলল।
ধাক্কা দিছেন, আবার বড় বড় কথা। চেনেন আমাকে? জানেন আমি কি? সায়ান দাঁত কিরমির করছে, কিছু বলতেও পারছে না। প্রলয় আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখছে। সিরাত ভ্রু কুঁচকে বলল, মেয়েটা কে বলুন তো, এত বেয়াদবি করছে? প্রলয় ভালো করে মেয়েটাকে দেখে অবাক হয়ে বলল। আরে এ তো নীলাশা। সিরাত মুখ কুঁচকে বলল, নীলাশা? হ্যাঁ, আমার কাজিন। ওর আজই দেশে ফেরার কথা ছিল। ও গড, আমি ভুলেই গেছিলাম। সিরাত নিজে নিজে বকবক করছে। প্রলয় সেটা শুনছে না। সামনে থাকা সায়ান আর রিপ্তির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তারপর বাঁকা হেসে বলল, শালাবাবু, এবার কি করবেন? আইডিয়া পেয়ে গেছে। রাজ চৌধুরী আর শিশির চৌধুরীর সামনে বসে আছে প্রলয়ের বাবা জহির মজুমদার। মুচকি হেসে চা খেতে খেতে বললেন, কতদিন পর দেখা হলো বলুন তো শিশির? শিশির চৌধুরী হেসে বললেন, সেই যে বাচ্চারা ছোট থাকতে আমরা একসাথে থাকতাম, তাও একই ফ্ল্যাটে। তারপর আপনারা চলে গেলেন বিদেশে, আমরা নতুন বাড়ি কিনলাম। কানন মজুমদার রাজ চৌধুরীকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বললেন, যাই বলেন আপা, আমরা সেদিন রাতে এত কিছুর পরও বুঝতে পারিনি যে আমরা একে অপরকে চিনি। রাজ চৌধুরী হেসে বললেন, আরে এত কিছু কি আর খেয়াল থাকে? সেই কবে আপনার সাথে একসময় দেখা হয়েছিল, এখন চেহারাও কেমন পাল্টেছে, স্টাইলও পাল্টেছে, চেনা তাই। হ্যাঁ, বয়স বেড়েছে তো। শিশির চৌধুরী জহির মজুমদারের পাশে বসে থাকা নীলেশাকে দেখিয়ে বললেন, এটাকে আগে তো দেখিনি। জহির মজুমদার হালকা হেসে বললেন, এটা নীলাশা, আমরা নীল বলেই ডাকি সচরাচর। আমার একটা ছোটো বোন ছিল না, তার একমাত্র মেয়ে। বোন তো বিদেশেই। নীল চাইছিল আমার সাথে আসতে, তাই নিয়ে এলাম, ঘুরে যাক কয়েকদিন। শিশির চৌধুরী হাসলেন, তারপর বললেন, বেশ ভালো তো। তো কেমন লাগছে বাংলাদেশ মামনি? নীলাশার ঠোঁট উল্টে বলল, ভালো, বাট এখানে না অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে, বাজে অভিজ্ঞতা। রাজ চৌধুরী অবাক হয়ে বললেন, ও মা, কেমন অভিজ্ঞতা? শিফা ফোন চাপতে চাপতে বলল, আর বলবেন না আন্টি, শপিং করতে গিয়ে এক ছেলের সাথে ধাক্কা, সে কি ঝগড়া। ও মা, তাই নাকি? নীলাশা কথাটা টেনে নিয়ে রেগে বলল, হ্যাঁ আন্টি, একদম ফালতু একটা ছেলে। কত বড় সাহস, আমাকে বলে আপনি নাকি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। এসব ছেলেদের না কোনো কাজ নেই, সুন্দর মেয়ে দেখলেই একদম ঝগড়া করতে চলে আসে। শিশির চৌধুরী হেসে ফেললেন, তারপর বললেন, এসব তো চলেই, থাক আর রাগ করো না। রাজ চৌধুরীও একই কথা বলে নাস্তা আনতে চলে গেলেন। শিশির চৌধুরী প্রলয়ের খোঁজ করতেই কানন মজুমদার জানালেন সে ভার্সিটিতে আছে। জহির মজুমদার এবার বললেন, তা আমাদের সিরাত মামুনি আর তার সুপারম্যান ভাই কোথায়? ছোটবেলায় কি কি করতো, বাপরে বাপ। তা আর বলতে, কিছু হলেই ভাবির কাছে বিচার দিত। শিশির চৌধুরীর কথায় হেসে ফেললেন জহির মজুমদার, তারপর বললেন, আপনার ভাবি আর বেঁচে নেই, কিন্তু তার স্মৃতিগুলো এখনও আছে। ছোটবেলায় আবিরকে কি বকাটাই না দিত যখন সিরাতকে মারত। এখন বাচ্চারা বড় হয়েছে, সায়ান পুলিশে চাকরি করে, সিরাত ভার্সিটির স্টুডেন্ট, আর প্রলয়ও। সময় কত তাড়াতাড়ি যায়। ঠিকই বলছেন। নীলাশা হঠাৎ উঠে দাঁড়ালো, বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর বাকি সবাই আড্ডায় ব্যস্ত। মূলত নীলাশা বড়দের এই আড্ডার মধ্যে থাকতে চাইছে না, তাই সে সেখান থেকে সরে এলো। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে পেছন থেকে মেয়েলি শব্দ শুনতে পেল। বাবাই, আম ব্যাক। নীলাশা পেছনে ফিরে তাকালো। কুর্তি পরিহিত সুন্দরী একটা মেয়ে এসে শিশির চৌধুরীর পাশে বসে জড়িয়ে ধরল। শিশির চৌধুরী হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে জহির মজুমদারকে উদ্দেশ্য করে বললেন, এই আমার মেয়ে সিরাত। সিরাত সবাইকে সালাম দিল। সবার সাথে টুকটাক কথা বলতে বলতে জানতে পারল প্রলয়ই হলো তার ছোটবেলার খেলার সাথী আবির। সিরাত তো শোনা মাত্রই মুখে হাত, সে এটা টেরই পায়নি কখনো। এই বিস্ময় জহির মজুমদার বুঝতে পেরে হাসতে হাসতে বললেন, প্রলয়ের ডাকনাম ছিল আবির, আমি আর ওর মা আবির বলেই ডাকতাম। পরে তোমার আন্টি মারা যাওয়ার পর আমাকে বিদেশে চলে যেতে হয়, আর ওর ফুফিরা তো আর ওকে আবির বলে ডাকতো না, তাই এই নামটা আর এতটা ব্যবহৃত হয়নি। তাই হয়তো তুমি বুঝে উঠতে পারোনি, তোমাদের ভার্সিটিতেই তো পড়ে। সিরাত মাথা নিচু করে ফেলল, মিটমিটিয়ে হাসতে লাগলো, আর মনে মনে ভাবল, জি শ্বশুর বাবা। কানন মজুমদার হঠাৎ একটা জরুরি কল আশায় কলেজে চলে গেলেন সবাইকে বিদায় দিয়ে।
শিফা যেতে গিয়েও গেল না, কি ভেবে বসে গেল। পিছন থেকে এসব দেখে নীলাশার বেশ ইচ্ছে জাগলো সিরাতের সাথে কথা বলবার। মেয়েটা বেশ মায়াবী, কেমন গোল গোল চোখগুলো, আর হাসিটা সত্যিই মারাত্মক। গায়ের রং এতটা ফর্সা না হলেও মেয়েটার চেহারায় বেশ মায়া রয়েছে। অতি ফর্সা হলেও হয়তো এতটা সুন্দর লাগতো না। নীলাশা হেসে পা বাড়ালো সিরাতের দিকে, অমনি কারোর সাথে ধাক্কা খেয়ে উল্টো পড়ে যেতে নিল। ভাগ্যবশত সামনে থাকা সায়ান নামক ব্যক্তিটি তাকে ধরে ফেলল। নীলাশা পড়তে পড়তে বেঁচে গেল। চোখ দুটো গোল গোল হয়ে আটকে গেল সায়ানের চোখ জোড়ায়। বেশ কিছুক্ষণ পর সায়ান নিম্ন স্বরে বলল, সরবেন না সরাবো? নীলাশা হুঁশ ফিরল। ছেলেটাকে চিনতে পেরে পুরনো কথা মনে পড়ে গেল। সায়ান থেকে সরে এসে কোমরে হাত রেখে কপালের সামনে পড়ে থাকা চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল। ইউ সায়ান কানে হাত দিয়ে বলল, আস্তে, এত চেঁচানোর কি আছে? আর আপনি আমার বাসায় কি করছেন? নীলাশা হাঁ হয়ে তাকিয়ে থেকে বলল। কি এটা আপনার বাড়ি? সায়ান বিরক্তি নিয়ে বলল। ইয়া, কোনো সন্দেহ? নীলাশা রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল। নো সন্দেহ, সরুন সামনে থেকে। বলেই সে সায়ানকে পাশ করে চলে যেতে নিল, কিন্তু সায়ান দিল না। সে নীলাশার বাহুতে হাত দিয়ে তার সামনে থেকে সরাতে সরাতে বলল। ওটা শপিং মল ছিল, পাবলিক প্লেস, বাট এটা আমার বাড়ি, সো আমি যা বলবো তাই হবে। সরুন। বলেই সে গিয়ে দাঁড়ালো শিশির চৌধুরীর পাশে। তারা এতক্ষণ অবাক হয়ে সায়ান আর নীলাশার ঝগড়া দেখছিল। নীলাশার রেগে মেগে জহির মজুমদারের পাশে গিয়ে অফ হয়ে বসে গেল। শিফা তো সেই কখন থেকে প্রলয়কে কল করতে ব্যস্ত, তাই সে এতক্ষণ এসব খেয়াল করেনি। কিন্তু নীলাশাকে বসতে দেখে প্রশ্ন করল। কিরে বসে পড়লি? নীলাশার রাগী চোখে তাকিয়ে রইল শুধু। জহির মজুমদার পরিস্থিতি সামাল দিতে বললেন। তোমরা একে অপরকে চেনো? সায়ান আর নীলাশা একসাথে বলে উঠল। দুর্ভাগ্যবশত চিনি। বলে আবারও মুখ ঘুরিয়ে নিল। সিরাত অবশ্য বেশ এনজয় করছে। শিশির চৌধুরী নীলাশাকে উদ্দেশ্য করে বললেন। তুমি ওকে কিভাবে চেনো? আরে আঙ্কেল, বলছিলাম না আপনাকে। বলেই সবটা খুলে বলল। সায়ান গম্ভীর কণ্ঠে বলল। দোষটা আপনার। আপনার দোষ? আমার বাড়ি থেকে আমার সাথেই? তো চলে যাব আমি এক্ষুনি। বলেই নীলাশা রেগে বের হতে নিল। পিছন থেকে জহির মজুমদার বললেন। নীল কোথায় যাচ্ছ? আমি থাকবই না মামু। বলেই সে যেতে নিল আবার। ঠিক তখন রাজ চৌধুরী এসে তাকে আটকিয়ে বলল। আরে কই যাও, রাগ করছো কেন মা? নীলাশা দাঁড়িয়ে গেল। রাজ চৌধুরী আবার বললেন। সায়ান। বলেই সে সায়ানকে চোখ রাঙায়। সায়ান কিছু বলতে গিয়েও বলল না। রাজ চৌধুরী নীলাশাকে এনে নিজের পাশে বসিয়ে দিলেন। সায়ান আর সিরাতকে উদ্দেশ্য করে বললেন। যাও গিয়ে দুজন ফ্রেশ হয়ে এসো। সায়ান সিরাতকে নিয়ে যেতে নিল, তখনই জহির মজুমদার বললেন। আরে আগে দুজন একটা ইম্পর্টেন্ট কথা তো শুনে যাও। সায়ান আর সিরাত দাঁড়িয়ে গেল। জহির মজুমদার সবাইকে উদ্দেশ্য করে বললেন। আমি আর শিশির হলাম অনেক আগের বন্ধু আর প্রতিবেশী। আমি এতদিন বিদেশে ছিলাম বলে কথাবার্তা তেমন একটা হয়নি, তবে শিশিরের সাথে আমার কলে কথা হয়েছে অনেক। আগামী পরশু আমার ছেলে আবিরের জন্মদিন। এত বড় অনুষ্ঠান তো হবে না, তবে ছোটোখাটো একটা অনুষ্ঠান করার চিন্তা আছে। আমি চাই আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে আসুন। রাজ চৌধুরী মিষ্টি হেসে বললেন। বাহ, এ তো বেশ ভালো কথা, আমরা অবশ্যই আসবো। সিরাত মনে মনে ভাবল। বাহ, সাহেবের তবে জন্মদিন? নীলাশার মুখের রাগটা গায়েব হয়ে গেল। রাজ চৌধুরীর দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল। অবশ্যই আসবেন আন্টি, আমরা ভীষণ এনজয় করব। পরক্ষণে সায়ানের দিকে তাকালো। সায়ান তার দিকেই তাকিয়ে মুখ ঘুরিয়ে বলল। কিন্তু আন্টি, অহেতুক কোনো বাচালকে নিয়ে না গেলেই ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সায়ান রেগে সেখান থেকে চলে গেল। সিরাত পিছনে পিছনে দৌড়ে যেতে যেতে বলল। ভাই এত রাগ করছো কেন তুমি? জাস্ট মজাই তো। সিরাত বারবার সায়ানের রুমে নক করছে। সায়ান রেগে এদিক ওদিক পায়চারি করছে রুমের, আর বলছে বারবার, সিরাত জাস্ট গো। সিরাত কোমরে হাত দিয়ে বলল। ভাইয়া, তোমার থেকে কিন্তু আমার রাগ কম নয়। তুমি কি বের হবে নাকি আমি দরজা ভেঙে ঢুকবো? সায়ান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তার এই 52 কেজির হালকা পাতলা বোন নাকি দরজা ভাঙবে। সায়ান হেসে এগিয়ে গেল দরজা খুলতে, কিন্তু দরজা খুলে আর সিরাতকে পেল না।
শায়ান বেশ অবাক হলো। ভ্রু কুঁচকে দরজার বাইরে মাথা বের করতেই দেখতে পেল নীলাশা নামের মেয়েটি সিরাতকে ধরে নিয়ে যাচ্ছে আর বলছে, তোমার রুম দেখবো, চলো চলো। আর সিরাতও মেয়েটির সাথে যেতে যেতে বলল। কেন নয়, চলুন। শায়ান তো বেশ রেগে গেল, সামনে থাকা টি টেবিলটা লাথি দিয়ে বলল, এখন আমার বোনকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেল, যত সব। বলেই সে দরজা লাগিয়ে দিল। এদিকে সিরাত ঘরে এসে নীলাশা হা হয়ে বলল। ওয়াও, তোমার রুমটা তো খুব সুন্দর। সিরাত মুচকি হেসে বলল, হ্যাঁ, ভাইয়ার পছন্দ পুরোটাই। অবশ্য আমি যেমন চেয়েছিলাম ভাইয়া তো তেমনভাবে সাজিয়ে দিয়েছিল। নীলাশা শায়ানের কথা শুনে মুখ ভেংসি কেটে বলল, বাহ, এত সুন্দর পছন্দ ওনার। হুম। নীলাশা হেঁটে হেঁটে সিরাতের বারান্দার দিকে চলে গেল। সিরাত আর নীলাশা বেশ ভালোই কথা বলছে। নীলাশা মেয়েটাকে সিরাতের বেশ ভালোই লাগলো। নীলাশা সিরাতের থেকে 2-3 বছরের বড়, হয়তো প্রলয় থেকে 2-3 বছরের ছোট হবে। নীলাশা সিরাতের গাল টেনে বলল, তুমি কিন্তু খুব কিউট সিরাত, একদম গুলুমুলু। সিরাত হেসে ফেলল, তারপর বলল, আপনি কিউট, তবে আপনার মতো এত সুন্দরী তো নই। এত সুন্দরী হওয়ার রহস্য কি? নীলাশা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে দুহাত দুদিকে প্রসারিত করে বলল। তেমন তো কোনো রহস্য নেই, তবে একটা টিপস দিতে পারি। সিরাত বেশ মজাই পেল, মুখ টিপে হেসে বলল। কি টিপস শুনি? নীলাশা সিরাতের দিকে তাক ফিরে দাঁত কেলিয়ে বলল, রোজ সকালেই ঘুম থেকে উঠে 1 গ্লাস নিমের পানির সাথে কীটনাশক আর হুইল পাউডার মিশিয়ে জাস্ট শরীরে ঢেলে দেবে, ওকে? সিরাত হাসতে হাসতে পেট ধরে বসে পড়ল। নীলাশা মুখ ভেংসি কেটে বলল, হাসার কি হলো? দুই ভাই বোনই পাগল। সিরাত কোনোমতে হাসি আটকে বলল, তুমি কোনোদিন ইউজ করনি তো? না, আমি অবশ্যই ইউজ করিনি, তবে আমি অনেককে এমন টিপস দিয়েছি। সিরাত পেট ধরে বলল, অনেক উপকার হলো বোন, আর লাগবো না। নীলাশা আর চোখে তাকিয়ে রইল মুখ ফুলিয়ে। কিছুক্ষণ পর নিজেই হেসে ফেলল সিরাতের সাথে। সেও মজাই করছিল সিরাতের সাথে। মনে মনে ভাবল, বোনটা এত মিষ্টি, এই ভাইটা এত তেতো কেন? ঠিক রাত 12টায় সিরাত যখন বই পড়তে ব্যস্ত, অদ্ভুত কিছু শব্দ ধ্যান ভাঙল তার। বেশ অবাক হয়ে সে শব্দটা অনুসরণ করতে করতে বারান্দায় এসে পৌঁছালো, কিন্তু সেখানে কিছু না পেয়ে মনের ভুল ভেবে পিছনে ফিরতেই প্রলয়ের বুকের সাথে ধাক্কা খেল। আচমকা এমন হওয়ায় ভয় পেয়ে গেল সিরাত। নিজের বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আপনি আমায় মেরে ফেলবেন নাকি? প্রলয় সিরাতের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মেরে তো তুমি ফেলেছ আমায়, তোমাকে মারার সাধ্য আমার আছে নাকি? সিরাত নিজেকে শান্ত করে প্রলয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কথা নেই, কথা সরেন। বলেই সে গিয়ে নিজের মতো বই পড়তে বসে পড়ল। প্রলয় আস্তে ধীরে রুমে ঢুকে পড়ল, সিরাতের পাশে এসে বসে পড়ল। গালে হাত দিয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সিরাত কফি খেতে খেতে বইয়ের পাতায় নজর রেখেই বলল, খেয়েছেন কিছু? প্রলয় নিম্ন স্বরে বলল। হুম। সিরাত বই থেকে চোখ সরিয়ে প্রলয়ের দিকে অবাক হয়ে তাকালো। প্রলয় হালকা হেসে তার মুখ পানে তাকিয়ে। সিরাত ব্যতিব্যস্ত হয়ে বলল, খাননি কেন? আমি খাবার আনছি। বলেই সে যেতে নিল। প্রলয় পিছন থেকে হাত ধরে বলল, খিদে পায়নি, তৃষ্ণা পেয়েছে। পানি খাবেন তাহলে? আনবো? তৃষ্ণা মাথা নিচু করে নিঃশব্দে হেসে বলল। তোমায় দেখার তৃষ্ণা পেয়েছি সিরাত। সিরাত অজানা অনুভূতিতে কেঁপে উঠল। হাজারো সুখ পাখি সিরাতের মনের কোণে উড়াউড়ি করতে লাগলো। লজ্জায় সে নুইয়ে হেসে তাকিয়ে আছে অন্যদিকে। প্রলয় সিরাতের দিকে তখনও চেয়ে আছে। উত্তাল পাত্তাল ঢেউ বয়ে চলছে তার মনে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। হঠাৎ সে সিরাতের হাতটা ছেড়ে দিয়ে বলল। সিরাত এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই সে অবাক হয়ে বলল, হ্যাঁ, এটা না জায়েজ, কিন্তু রিলেশন করাটাও জায়েজ না। আমরা সবটাই না জায়েজ। একমাত্র তোমার ভাইয়ের জন্য আমরা বসে আছি সিরাত, নয়তো এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত। কারণ আমি পড়াশোনার পাশাপাশি কাজ করি, বেকার নই। আমার বাবা আমাকে অনেক আগেই তার ব্যবসায় ঢুকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার পড়াশোনা শেষ হয়নি তখনও। এখন তো প্রায় শেষের দিকে, আমি চাইলেই কাজে ঢুকতে পারি। সিরাত শুধু ছোট্ট করে বলল, হুম।
প্রলয় বুঝলো এক জায়গায় অন্য কথা বলে ফেলেছে, তাই সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর হেসে বলল, খাবার আনবে না সিরাত? সিরাতের মুখের অবস্থাটা বোঝা যাচ্ছে না, সেখান থেকে চলে গেল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পিছন ফিরে ছোট্ট করে বলল, আনছি। বলেই সে প্রস্থান করল। প্রলয় সেখানেই বসে পড়ল। ভাবতে লাগলো সিরাত আর তার সম্পর্কের পরিণতি কি হতে পারে। দুইটা শর্ত জিতে গেছে, তৃতীয় শর্ত কি সে জিততে পারবে? সায়ানকে কি সে রাজি করাতে পারবে? আর ভাবতে পারছে না প্রলয়, মাথা ধরে যাচ্ছে তার। একে তো সে সিরাতকে ছেড়ে থাকতে পারবে না, তার ওপর সায়ানের কথাগুলো ভাবতে ভাবতে তার মাথা ধরে যাচ্ছে। কিচেন থেকে খাবারের প্লেট হাতে সিরাতকে যেতে দেখে সায়ান বেশ অবাক হলো। সে এসেছিল কিচেন থেকে কফি বানিয়ে নিয়ে যেতে। সিরাতকে খাবার নিয়ে দেখে সে ভাবল সিরাত তো 1 ঘন্টা আগেই পেট পুড়ে খেলো, এত জলদি তার ক্ষুধা লাগলো কি করে? সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সিরাত, তুই এখানে কি করছিস? আচমকা পিছন থেকে সায়ানের গলা শুনে সিরাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। চট জলদি নিজের বুকে থুথু দিয়ে বলে উঠল, কিছু না তো, খিদে পেয়েছিল তাই খেতে আসলাম। বলেই কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, মানে খাবার নিতে এসেছিলাম আর কি। বলেই জোরপূর্বক হেসে সে নিজের রুমের দিকে পা বাড়ালো। সায়ানের কেমন সন্দেহ হলো। সিরাতের মাঝরাতে খিদে লাগে এটা ঠিক, কিন্তু কখনোই খাওয়ার 1 ঘন্টা পর কারোরই খিদে লাগে না। সিরাতের ক্ষেত্রে তো এমন কখনো হয়নি। সে সিরাতের পিছন পিছন যেতে যেতে বলল, আমিও দেখি তো তুই কি খাস। সিরাত দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সায়ানের কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। মনে মনেই ভাবল, এবার তোর কি হবে সিরাত? ভাইয়া যদি একবার প্রলয়কে তোর রুমে দেখে কি করবে সে? সিরাত পিছনে ফিরে জোরপূর্বক হেসে বলল, ভাত নিচ্ছি, ভাতই খাবো, আর কি খাবো? আমিও দেখি, আমি প্রয়োজনে খাইয়ে দিব, ফ্রি আছি। কেন, কোনো সমস্যা? বলেই সে সন্দেহজনক ভাবে তাকালো। সিরাত ভয়ে বার কয়েক নাবোধক মাথা নাড়ায়। সায়ানের সন্দেহ আরো প্রখর হলো, সিরাত এতবার মাথা নাড়ালো কেন? সিরাত হাসার চেষ্টা করে বলল, আচ্ছা চলো। সিরাত সাথে করে ফোনটাও আনেনি, নয়তো প্রলয়কে মেসেজ করে দিত। ঢোক গিলে পা বাড়াচ্ছে সে। প্রলয়কে তো সায়ান খুন করে ফেলবে এত রাতে দেখে। সিরাত দরজার সামনে গিয়ে দরজা আর খুলছে না, তা দেখে সায়ান বলল, কি হলো সিরাত, দরজা কেন খুলছিস না তুই? হ্যাঁ খুলছি তো। বলেই সিরাত দরজা হাতলে হাত রাখল। সায়ান এবার দৃষ্টি প্রখর করল। সিরাত দরজা খুলেই চোখ খিচে বন্ধ করে নিল। সায়ান অবাক হয়ে তাকিয়ে রইল সিরাতের ঘরের দিকে। রাগের চোটে সায়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সায়ানের কপালের রগগুলো ফুটে উঠল। ভীষণভাবে রাগ পেতে লাগলো তার। সিরাত এখনও চোখ বন্ধ করে আছে, চোখ খুলতে পারছে না সে। বুঝতেই পারছে না তার ভাইয়া কি করতে চলেছে। এতক্ষণে তো প্রলয়কে দেখেই ফেলেছে, বিছানাতেই তো শুয়েছিল প্রলয়। যদি সায়ান প্রলয়কে বিছানায় শোয়া অবস্থায় দেখে কি করতে পারে সে, ভাবতেই সিরাত ভয়ে ঘামতে লাগলো। সিরাতের রুমের দিকে তাকিয়ে সায়ান আচমকা বলে উঠল, এসব কি সিরাত? সিরাত চট জলদি চোখ খুলল। সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তার, কারণ প্রলয় ঘরের কোথাও নেই। তবে ঘরের মেঝেতে অনেক পরিমাণে পানি পড়ে আছে, যা বারান্দা থেকে আসছে। বোঝাই যাচ্ছে বৃষ্টির কারণে বারান্দা থেকে পানি ছিটে আছে এবং তা সারা ঘরে চলে এসেছে। আর এটা দেখেই সায়ান রেগে গেছে। সায়ান ঘরে ঢুকতে ঢুকতে বলল, কতবার বলেছি সিরাত, বারান্দা ভালো করে লাগিয়ে রাখবি। আমার কথা শুনলেই কখনো এভাবে ঘরে পানি চলে আসতো না। পানিতে পিছলে খেয়ে পড়ে গেলে কি হতে পারতো? বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। তুই কখনোই আমার কথা শুনিস না সিরাত। সিরাত নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার ভাবনায় এটাই আসছে না যে প্রলয় কোথায় যেতে পারে। সিরাত ভালো করে আশেপাশে তাকালো, না, প্রলয় কোথাও নেই। কোথায় যেতে পারে সে? যাক, একদিক দিয়ে ভালোই হলো। সায়ান যদি প্রলয়কে এভাবে দেখে ফেলতো তাহলে অবশ্যই বড় কিছু হতে পারত। রাগের চোটে সায়ান মেরে না ফেলতো তাকে। সায়ান বোনের ওপর ক্ষুব্ধ হয়ে ভেজা কাপড় দিয়ে মেঝে মুছতে লাগলো। সিরাতের হুঁশ ফিরল। সে এসব দেখে বলল, এসব তুমি কি করছো ভাইয়া? আমাকে দাও, আমি করে দিচ্ছি। সায়ান সিরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, থাক, তোমাকে আর এত বড় কাজ করতে হবে না, আমি করে নিচ্ছি। এই জন্যই তুমি আমাকে রুমে ঢুকতে দিচ্ছিলে না, তাই তো?
সায়ানের কথা সিরাতের কর্ণপাত হতেই জলদি কয়েকবার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই জন্যই তো। পরের বার থেকে খেয়াল রাখবো। সরি ভাইয়া। সায়ান আর কিছু বলল না, সিরাতের পাশে বসে বলল, তুই খাবারগুলো খেয়ে নে, নয়তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তুই চাইলে আমি তোকে গরম করে দিতে পারি, আনবো? সিরাত নাকচ করে বলল, না, সমস্যা নেই। আমি গরম করে নিয়েছি, যথেষ্ট গরম আছে, আমি খেতে পারবো। সায়ান সিরাতের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে প্রস্থান করল। সিরাত যেন হাঁপসড়ে বাঁচল। তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে প্রলয়কে খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও না পেয়ে সিরাত এবার বেশ চিন্তায় পড়ে গেল। কল লাগাতেই ভেতর থেকে প্রলয়ের ফোন বেজে উঠল। সিরাত বুঝতে পারল যে প্রলয় কোথায় আছে। তাড়াতাড়ি করে আলমারি খুলতেই প্রলয় সিরাতের ওপর পড়ে গেল। সিরাত দু হাতের সাহায্যে প্রলয়কে ধাক্কা দিয়ে বলল, বেশ হয়েছে, আমি জানতাম এমন কিছুই হবে কোনোদিন। প্রলয় সিরাতের ওপর থেকে সরে বিছানায় আধশোয়া হয়ে বসে বলল, যা হয়েছে বেশ হয়েছে, মজা লাগলো। কত ভালো লাগছে ভাবতে যে আমার কাছে কিনা শায়ান চৌধুরী বোকা বনে গেল। সিরাত আর চোখে তাকিয়ে বলল, আমার ভাইয়া এত বোকা নয়, সে ঠিক আবার ফিরে আসবে। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। প্রলয় খাবারের প্লেটটা হাতে নিয়ে বলল, এটা ঠিক না সিরাত, তুমি আমাকে খাবারের লোভ দেখিয়ে বলেছ চলে যেতে। এটা কি ধরনের আতিথেয়তা? সিরাত ফোঁস করে শ্বাস ফেলে প্রলয়কে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন। খাইয়ে দিলে ভালো হয়। সিরাত দরজাটা লাগিয়ে দিয়ে প্রলয়ের সামনে বসে বলল, নিজে খান। খাবো না তাহলে। সিরাত উপায়ান্তর না পেয়ে প্রলয়কে খাইয়ে দিল। প্রলয় চোখ বন্ধ করে বলল, আহা, অমৃত। সিরাত মুখ ভেংসি কাটল, তারপর বলল, আপনি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় যান, নয়তো ভাইয়া আপনাকে ভালো করে অমৃত খাওয়াবে। আচ্ছা, আমিও দেখি তোমার ভাইয়া আমার কি করতে পারে। আর দেখতে হবে না, নিন পানি। বলেই সিরাত প্রলয়ের দিকে পানির গ্লাস এগিয়ে দিল। প্রলয় মুখটা বাড়িয়ে দিল। সিরাত বুঝল প্রলয়কে এটাও খাইয়ে দিতে হবে। সিরাত পানিটা খাওয়াতে খাওয়াতেই বলল, নিন, খেয়ে উদ্ধার করুন আমায়। প্রলয় সিরাতের ওড়নার আঁচলে মুখ মুছে বলল, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। সিরাত অবাক হয়ে বলল, গিফট? কোথায়? প্রলয় হাসল। বালিশের নিচ থেকে একটা প্যাকেট বের করে বলল, এটা। সিরাত প্যাকেটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আগে তো দেখিনি এটা। কখন আনলেন? বারান্দায় দোলনায় রেখেছিলাম। কি আছে এতে? বলেই সিরাত খুলতে নিল। প্রলয় সিরাতের হাত ধরে ঝুঁকে বলল, পরশু আমার জন্মদিন, আমি চাই আমার রূপসী যেন সবার আগে নতুন রূপে আমাকে উইশ করে। সিরাত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল প্রলয়ের মুখ পানে। প্রলয় বাঁকা হেসে সিরাতের গাল টেনে সেখান থেকে চলে গেল। বৃষ্টি থেমে গেছে। প্রলয় আস্তে আস্তে নেমে গেল। সিরাত তার যাওয়ার পানে তাকিয়ে রইল। প্রলয় গার্ডদের ফাঁকি দিয়ে সিরাতের দিকে পিছন ফিরে তাকিয়ে মুচকি হেসে হাত নাড়ায়। সিরাত লাজুক হাসে। প্রলয় চলে গেল। সিরাত তাকিয়ে রইল যত দূর চোখ যায়। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে সায়ান, পাশেই দাঁড়িয়ে আছে সভ্য। সায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। মূলত তাদের মধ্যে কথা হচ্ছে প্রলয় আর সিরাতকে নিয়ে। গতকাল রাতে প্রলয়কে দেখে নিয়েছিল সায়ান, তবুও সে কিছু বলেনি। তার সামনেই দেয়াল টপকে পালিয়ে যায়। অবশ্য প্রলয় তাকে দেখেনি। এরপর থেকে চিন্তিত তার থাকা অবস্থাতে প্রলয় এভাবে তার বাড়িতে ঢুকে সিরাতের সাথে দেখা করে চলে গেল। অবশ্য সায়ানের অবস্থা দেখে সব্যর বেশ হাসি পাচ্ছে। সায়ান সেটা খেয়াল করে চোখের দিকে তাকিয়ে সব্য কি উদ্দেশ্য করে বলল, হাসছিস কেন সভ্য? হাসার মধ্যে কিছু হয়েছে এখনো? না, তোর অবস্থা দেখে হাসছি। তুই এমন একটা ভান করছিস যেন তোর বোনকে নিয়ে প্রলয় ভেগে যাচ্ছে। সায়ান বিরক্ত হয়ে তার সিগারেটটা নিচে ফেলে বলল, হ্যাঁ, সেটাই বাকি আছে। হয়ে গেলে 16 কলা পূর্ণ হবে। সভ্য হো হো করে হেসে উঠল। এতে সায়ানের রাগ বাড়ল, বই কমল না। সে এবার সভ্যর দিকে তেড়ে এলো। সভ্য নিজেকে বাঁচাতে হাসি আটকে বলল, সরি, আর হবে না, মজা নিচ্ছিলাম। সায়ান মারতে গিয়েও ফিরে এলো। একে মেরেও আর কি হবে, অত ঠিকই বলেছে। সায়ান মনে মনে ভাবল, আসলেই তো প্রলয় যদি নিজের তৃতীয় শর্ত না যেতে তাহলে সিরাতকে নিয়ে ভেগেও যেতে পারে না। তার সিকিউরিটি বাড়াতে হবে আরও। প্রলয় যেন কিছুতেই সিরাতের কাছে না যেতে পারে। অবশ্য সে নিজের অপরই বিস্মিত। সে গতকাল প্রলয়কে দেখেও কিছু বলল না।
বরং তার মনে একটু হলেও ভালো লাগা কাজ করছিল। প্রলয় সিরাতকে এতটাই ভালোবাসে যে মারের ভয় না করে দেয়াল টপকে সিরাতের সাথে দেখা করতে চলে এলো তার বৃষ্টির মধ্যে। দেয়ালে তো কত ধরনের কারেন্টের তার লেগে থাকে, প্রলয় তো সে চিন্তা করেনি। শায়ানকে কিছু একটা ভাবতে দেখে সব্য শায়ানের কাঁধে হাত রাখল। শায়ানের ধ্যান ভাঙল, পিছন ফিরে বলল, কিছু বলবি? কি ভাবিস? কিছু না। এত কিছু ভাবার পর শায়ান আবার নিজেই নিজে বলল, এসব কি ভাবছিস সায়ান? এসব ভালোবাসা টালোবাসা বলতে কিছুই হয় না, সব অভিনয়। ভেবেই সে দীর্ঘশ্বাস ফেলল। সভ্য আবারও বলল, কিছুই না? না। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। হুম। বলেই শায়ান পা বাড়ালো। সভ্যর সাথে হাঁটতে হাঁটতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে করতে শায়ানের হঠাৎ চোখ সামনে ঝগড়া করতে থাকা একটা মেয়ের দিকে। দাঁড়িয়ে গেল শায়ান, কারণ একজন পুলিশ হিসাবে তার এখানে থাকা দরকার। ঝগড়া থেকেই বড় কিছু হয়। একটু কাছে যেতেই মেয়েটিকে চিনতে পারে সে। অবাক হয়ে মেয়েটির দিকে একবার তাকায়, আরেকবার সভ্যর দিকে। সভ্য নিজের সানগ্লাসটা খুলে বলল, এইটা তো নীলাশা। এই মেয়েটা এখানেও শুরু করে দিল। শায়ান একটু কাছে যেতেই দেখতে পেল নীলাশা কয়েকটা ছেলেকে উদ্দেশ্য করে বলছে, মেয়েদের সম্মান দিতে শিখেননি? আমাকে দেখিয়ে বাজে কথা বলছেন কেন? হাউ ডিয়ার ইউ! ছেলেগুলো আশেপাশে মানুষ দেখে আর কিছু বলল না। নীলাশা তো রেগে এটা ওটা বলছে, তা দেখে এবার অনেকেই অনেক কথা বলছে। ছেলেগুলো কিছুক্ষণ চুপ করে থেকে তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা আপনাকে কখন কি বললাম? কেউ কি শুনেছে আপনাকে কিছু বলতে? বরং আপনি এসেই আমাদের এসব বলছেন। টাকা মারার ধান্দা নাকি? নীলাশা তো রেগে ফায়ার, আঙ্গুল তুলে বলল, খবরদার, মিথ্যে বলার জায়গা পান না। হ্যাঁ, আমাকে কত বাজে বাজে কথা বলতে। ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, মেয়ে হয়ে এসব কাজ করেন? লজ্জা করে না? এখানে তো সবাই দেখছে আপনি আমাদের কত কথা বলছেন। আমরা আপনাকে কখন কি করলাম? আশেপাশের সবার মধ্যে ফিসফিস কথা শোনা গেল, কিছু কথা স্পষ্টও হলো। হ্যাঁ, আজকাল এমন কিছু ধান্দাবাজ বের হয়েছে যারা এমনে মাঝ রাস্তায় চিৎকার চেঁচামেচি করে টাকা মেরে দেয়। নীলাশা এসব শুনে ঢোক গিল। সে এখানে একা, কাকে রেখে কাকে বোঝাবে। তবুও কিছু বলতে যেতেই একটা ছেলে নীলাশার হাত টেনে বলল, কই যান? আমাদের উল্টাপাল্টা কথা বলে পালিয়ে যাবেন? তা তো হবে না। নীলাশা হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আচমকা একটা জোরের সোরে শব্দ হওয়ায় নীলাশা চোখ বন্ধ করে নিল।